তুমি সবার প্রিয়, তোমার জন্য অনেক শুভেচ্ছা বার্তা এসেছে আমাদের কাছে। একটাই বলবো যে দেখো, আমার উইশ করার কিছু নেই দেবকে সাধারণ মানুষ উইশ করবে, কারণ ঘাটালের মানুষ ডিসাইড করে ফেলেছে। ও দুবারের এমপি, দুটো টার্মের এমপি, এবং ও যেভাবে মানুষের জন্য ভাবে এবং মানুষের কথা বলে আর কি। এবং আমার মনে হয় দেব হচ্ছে এমন একজন ব্যক্তি, সেইগুলোকে এক্সিকিউট করার জন্য এবং সবাইকে নিয়ে চলার জন্য দ্য বেস্ট পার্সন। ও অ্যাজ এ পার্সন খুব ভালো মানুষ। আমার শুভেচ্ছা রইল। হাই দেব, 10 বছর হয়ে গেল তোমার রাজনীতিতে। যদি ফিরে তাকাও তাহলে কি বলবে? কেমন লাগলো? কি এক্সপিরিয়েন্স হলো তোমার এই 10 বছরে? আর নতুন প্রজন্মে যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য তুমি কি বার্তা দেবে? প্রথমে রচনা, কি টিপস? রচনার জন্য প্রথমবার নেমেছে। রচনাদিকে আমার মনে হয় কি, যেভাবে উনি প্রচার করছেন, ওনার লোকাল লিডাররা মিস ইউজ করছে। উনি আমার মনে হয় কি খুব গাইড করছে। হ্যাঁ, মিস গাইড ইন দ্য সেন্স, মিস গাইডও বলবো না। রচনাদি আমার খুব প্রিয় একজন মানুষ, এবং আমার ক্যারিয়ার শুরু হয়েছে আমার প্রথম নায়িকা হিসাবে। এবং রচনাদি আমার মনে হয় কি ভালো জননেত্রী হবে, সেই ক্ষমতা ওনার আছে, এবং ওনাকে শুভেচ্ছা। রচনাদি ফাইট টাফ এখানটা হুগলিতে, বাট কোথাও যেন আমার মনে হয় কি হুগলির মানুষ এবারে একটু অন্যরকম ভাবা উচিত। আমার লকেট দিয়ে আমার খুব কাছের, এবং 2-4 জন আছে যাদের সঙ্গে আমি কথা বলতে ভয় পাই না, সেখানে তার মধ্যে লকেট দিয়েও আছে। বাট কোথাও যেন আমার মনে হয় কি এবারে হুগলির রায়টা একটু অন্য হবে। কেন বলছো লোকাল লিডাররা মিস ইউজ করছে? আমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ওনার ভিডিওগুলো দেখেছি, আমার মনে হয় কি যারা এক্সপিরিয়েন্স হয় সেভাবে মিস ইউজ না করলেই পারতো। আমি নিজেও বলেছি, তুমি সব জায়গায় খেতে নেমে যাচ্ছ, কি করছো, সব লিডাররা নামাচ্ছে এরকম ভাবে, কি করবো, বাড়িতে খেতে চলে যাও, লিডাররা করছে। আমার সেইগুলো আমার মনে হয় কি আজকে আর দিনে এই সবাই যেভাবে করছে, কেউ রান্না করতে চলে আছে, এগুলো পুরোটাই ভোটের গিমিক। মানে আমি নিজেও তো নেতা হয়ে বলছি, আমার প্রধান ছবিতে এটা আমি দেখিয়েছি, মানে এটা না খুব চোখে লাগে আর কি। এই যে তুমি প্রচার করছো বিভিন্ন জায়গায়, তো দুর্নীতি তো একটা বড় ইস্যু শুনতে হচ্ছে। তো অফকোর্স হচ্ছে। দেখো কি হয়, দুর্নীতি না শুধু বাংলার ইস্যু না, ভারতবর্ষে ইস্যু হয়ে গেছে। এখন যে যত বড় চোর সে তত বড় পোস্টে আছে। আমরা কিছুদিন আগে অজিত পাওয়ারের স্ত্রীর নামে দেখলাম 70,000 কোটি টাকার একটা স্ক্যাম, ব্যাংকের স্ক্যাম, সেটা ক্লিন চিট পেয়ে গেছেন। অ্যান্ড ওনার হাজব্যান্ড এখন ডেপুটি চিফ মিনিস্টার। আসামে তো চিফ মিনিস্টারই হয়ে আছেন, যিনি সারদা কেসে তার নাম আছেন, যিনি চিফ মিনিস্টার আসামে। এবং অফকোর্স আমাদের দলেও আছে পার্থদার নাম, যেহেতু আমরা সবাই জানি। কেস্টল এখন এতে আছে, জেলে আছে। আমার মনে হয় কি সমস্ত দলকে, এটা কোনো দলেরও দোষ না। মানুষ যদি তাদেরকে ভোট দেয় তাহলে দল তো নেবেই। আজকে কথার কথা কি আছে, আজকে যদি মানুষ যদি শিক্ষিত লোক বা ভালো লোককে ভোট যদি না দেয়, বা যাদের আসে পলিটিক্সে না শিক্ষিত আসছে না কেউ, ভয়ে আসছে না কেউ, এবারে আমি যদি 2-4টে সাহস জাগাতে পারি, কিনা ভালো লোকে তো কোনো চাপ নেই, আপনি যদি ভালো থাকেন ইডিসি কিছু করবেন না, জোর করে আপনাকে অ্যারেস্ট করতে পারে না। কারণ আমি হচ্ছে বিগেস্ট এক্সাম্পল চোর এখন অবধি, কে ওই ভয়টা রাখবেন না কি আপনি এলেই ইডি সিবিআই বা লোকাল, না না না, ওরাও জানে কে চোর কে চোর নয়। ওরা অতটাই সম্মান দেবে যতটা তোমার পাওয়ার যোগ্য আছে। এই যে শিক্ষা দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, কোথাও তো শুনতে হচ্ছে প্রচারে গিয়ে। অফকোর্স হচ্ছে, মানে এটা খারাপ তো কেন? মানে দেশের বেসিক্সটাই হচ্ছে শিক্ষা, এবং যতদিন না আমাদের দেশে শিক্ষা ঠিক হবে ততদিন আমাদের দেশে উন্নতি হবে না। আজকে উত্তরপ্রদেশে একটা খালি পরীক্ষা হচ্ছে, খালি পেপারে জয় শ্রীরাম দিয়ে দিচ্ছে, 50% মার্কস পেয়ে যাচ্ছে। এখনো জয় বাংলা দিচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? মানে আমি কোনো দলকে ছোট বা কোনো দলকে বড় করার জন্য না, আমি এটাও বলছি শুধু এটা বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কিন্তু আজকে যদি কেউ দল বলে কে না, যদি সিপিএম বলে না না না, তাদের দলও 34 বছর যখন ছিল তাদের দলও ছিল। দেব সন্দেশখালী নিয়ে বিরাট হইচই হলো, তারপর একটা ভিডিও বেরোলো স্টিং অপারেশনে যে সন্দেশখালীটা সাজানো, কি বলবে? দেখো রাজনীতি এমন একটা জায়গায় নেমে গেছে জেতার জন্য যে কোনো দল যা ইচ্ছা তাই করতে পারে। আমার একটাই হাত জোর করে সবাইকে অনুরোধ, আমাদের দেশ জুড়ে কে যখনই কোনো পলিটিক্যালি কেউ একটা ইস্যুকে ইনফ্লুয়েন্স করতে গেছে, সবাই লাভ হয়েছে, শুধু লসটা হচ্ছে সেখানকার মানুষের। সন্দেশখালী নিয়ে যেভাবে শুরু হয়েছিল, এবং কালকে যখন আমরা সবাই পুরো বাংলা দেখেছে যে সবকটা ভিডিও, তখন মনে হচ্ছিল কি সাজানো। আমার প্রথম দিন থেকে মনে হচ্ছিল এই ইস্যুটা ক্রিয়েটেড একটা ইস্যু, বাট যা হয় তথ্য আমাদের সঙ্গে নেই, আমরা কিছু বলতে পারবো না।
তো কোথাও যেন আজকে যেই তথ্যগুলো আস্তে আস্তে করে বেরোচ্ছে, এবং আমার এটাই মনে হয় কি পুরো দেশ জুড়ে যত কটা ইস্যু আছে, যদি ইস্যু যদি রিয়েল হয় তাহলে কোনো পলিটিক্যাল এজেন্ডা মানে কোনো পলিটিক্যাল লিডারকে তার মধ্যে ঢুকতে দেওয়া উচিতই না। কারণ তারা তোমাদের আগুনে তারা তাদের রুটি সেকে নিজেরা খেয়ে পেট ভর্তি করে ঘুমোবে, তোমরা সেই আগুনে জ্বলতে থাকবে। দেব, একটু অন্যদিকে আসি। তুমি অন্যদিকেই আছো। না, অন্যদিকে আসছি। আমার দিকে তো নেই। হ্যাঁ, তোমার দিকেই আছি। তোমার বাংলা উচ্চারণ নিয়ে অনেক কথা হয়, অনেকে ব্যঙ্গ করেন, কিন্তু তোমার স্টারডম নিয়ে, তোমার জনপ্রিয়তা নিয়ে, আমারই বাংলা উচ্চারণ নিয়ে জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হতে পারে না। তা সত্ত্বেও এইসব কথা শুনলে কখনো মন খারাপ হয় না? না গো, আমি খুব পজিটিভ একটা মানুষ, একদমই না। কারণ মানুষ আজকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা খুঁজতেই বসে থাকে আর কি। তার মানে 23 ঘন্টা তো আমাকে দিয়েছে, তার মানে সত্যি আমাকে ভালোবাসে। মানে এতটা ভালোবাসা আমার বাবা মাও দেয় না যতটা ওরা দেয় আর কি। তুমি বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক, কিন্তু একটা কথা বলো তো, সুপারস্টার বলতে যা বোঝায়, যার নামে হলে দর্শক আসে, সেই নায়কের সংখ্যা কি দিনকে দিন কমছে? এটা বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কারণ সুপারস্টার সত্যি তৈরি হতো সিঙ্গেল স্ক্রিনে, যেখানে হল যখনই গান চলতো সিট ভাঙা হতো, চিৎকার হতো, চেঁচামেচি হতো, পয়সা হতো, দুধ মানে কাট আউটের উপরে দুধ দেওয়া হতো। এখন মাল্টিপ্লেক্স কালচারের মধ্যে সেই একটু ভদ্র সমাজ হয়ে গেছে আর কি। একটু বেশি জোরে চিৎকার করতে গেলেই পাশের লোকটা, এই চুপ, তুমি ডান্স করতে পারবে না, চিৎকার করতে পারবে না। এবং যেই কাট আউটের দুধ, যেহেতু একটা কোনো মলের মধ্যে হবে কোনো একটা সিঙ্গেল বা মাল্টিপ্লেক্স, সেই মলে একটা নিজস্ব একটা নিয়ম আছে, তুমি ঢাক ডোল নিয়ে ঢুকতে পারবে না সেটা। এবং কোথাও যেন সিনেমার ল্যাঙ্গুয়েজটাও পাল্টেছে। মানে আজকে সত্যি কথা বলতে গেলে কে দর্শক যেই ধরনের ছবি দেখতে অভ্যস্ত ছিল, আজকে দর্শক অন্যরকম ছবি দেখতে অভ্যস্ত, এবং সেই ট্রেন্ডটাও পাল্টাবে। কিন্তু প্রত্যেক 5 বছরে শুধু গভর্নমেন্ট পাল্টায় না, প্রত্যেক 5 বছর ইলেকশন হয় না, মানুষের টেস্টও পাল্টায়। একটা সময় উত্তম কুমারের নামের আগে সুচিত্রা সেনের নাম লেখা হতো, মানে নায়িকাদের এমনই দাপট ছিল। তেমন তো দাপুটের নায়িকারও আকাল এখন। অনেস্টলি স্পিকিং, আমাদের বাংলায় সত্যি খুব ভালো ভালো ট্যালেন্টেড নায়িকারা আছে, কিন্তু তাদের জন্য স্ক্রিপ্ট লেখা হয় না। ওই সেই সময় সুচিত্রা সেনের জন্য স্ক্রিপ্ট লেখা হতো, আগে সুচিত্রা সেনকে ভাবা হতো, তারপরে উত্তম কুমারকে নিয়ে ভাবা হতো কি এই গল্পের মধ্যে সেই নায়িকার ভূমিকা কতটা বেশি থাকবে, নায়িকার মুখটা কতটা বড় থাকবে। তুমি তো নিজেও প্রযোজক, এরকম করছো না কেন? করছি তো, আমার সব ছবিতে তো নায়িকা থাকে, এমন তো না। আমি তো বিনোদিনী করছি, থাকার বিনোদিনী করছি, বিনোদিনী তো মেন নায়িকাই তো। বিনোদিনী হোয়াট ইজ বিনোদিনী? বিনোদিনী ইজ এ উমেন ওরিয়েন্টেড ফিল্ম করছি। কিন্তু কি হয়, একটা মানুষ যদি ট্রাই করে যায় বা একটা ফিল্ম যদি ট্রাই, সেটা হবে না। গত কয়েক বছরে হিন্দি সিনেমার বাজারে, একচেটিয়া বাজারে ভাগ বসিয়েছে কিছু আঞ্চলিক ছবি, কিন্তু মূলত সেগুলো দক্ষিণী ছবি। বাহুবলী, RRR, পুষ্পা। বাংলা ছবিতে এরকম আসছে না কেন? বিকজ অফ দ্য বাজেট, বিকজ অফ দ্য আমরা আমাদেরকে নিজেরাই মেরে ফেলেছি আর কি। মানে কিছুটা দায়ী আমাদের বন্ধু বান্ধব প্রডিউসার আছে, কিছুটা দায়ী এখানকার লোকাল প্রেস আছে, যারা সারাক্ষণ যখন কমার্শিয়াল ছবি হতো তারা সারাক্ষণ নিন্দা করে গেছে একটা 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 টাইপ অফ সিনেমাকে, সোকল আর্ট হাউস সিনেমাকে মানে প্রমোট করে গেছে। কিন্তু আজকে বুঝতে পারছে সবটাই মরে যাচ্ছে। আর কিছুটা আমি বলবো কি এখানকার কালচার, মানুষ পুষ্পা দেখতে আগে যাবে আর বাংলা ছবি দেখতে পরে যাবে। আমি আরেকটা কথা বলি, বাংলা ছবি আর বাংলা মানে বেঙ্গলি ফিল্ম দুটো আলাদা কিন্তু। তো সেইখানে আমার মনে হয় কি সব মিলেমিশে আমরা নিজেরাই দোষী, কারণ আমরা একে অপরকে উঠতে দিই না। কোথাও আমরা কাটি করে দেবো হলের জন্য, শো এর জন্য। এবং আমার তো এরকম হয়েছে, আমার নিজেরই প্রোডাকশন হিরোইনকে লাস্ট মোমেন্টে নিয়ে চলে গেছে। 2 দিন আগে আমার ছবি রিলিজ হওয়ার কথা, শুটিং শুরু হওয়ার কথা, হিরোইন বলছে না আমি তো শুটিং করবো না। বাট ঠিক আমার মনে হয় কি ইউ হ্যাভ টু বি পজিটিভ। নায়িকা উঠিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে। আচ্ছা দেব, তুমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছো, জনপ্রিয় নায়ক, সাংসদ হিসেবে 10 বছর হয়েও গেল। জীবনের কাছ থেকে কি চাইছো, কি চাও? শান্তি, একটু শান্তি। বিয়ে করবে কবে? বিয়েটা তো জীবনে শেষ না। যেদিন মনে হবে জীবনটা শেষ করতে, জীবনের খাতা লাস্ট পেজটা লিখছি, সেদিন ভাববো কি বিয়ে করবো কি করবো না। আমার মনে হয় জীবনের খাতাটা এখন চলছে, ভালো আছে, শান্তি বলছি। অশান্তি না না, আহা, এটা তুমি ভালো বুঝতে পারবে। কি বলো, বিয়ে করলে শান্তি না অশান্তি? তুমি বলো। আরে কি সাংবাদিক মানে তুমি প্রশ্ন করবো, আমি করতে পারবো না। বলো বিয়ে করলে শান্তি না অশান্তি? আমার তো শান্তি। ওইটা কি বলেছে আগের দিনে যেটা বলছে সেটা বলো। বলো বলো বলো। নাহলে আজকে বাড়িতে ঢুকতে পারবে না। না না,
আমি 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 কমিটেড, আই এম ভেরি হ্যাপি ইন মাই লাইফ, এবং সবাই জানে আমি কার সঙ্গে কমিটেড। এবং আমার মনে হয় এটা আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে না, আমার মনে হয় তারও যখন ইচ্ছে হবে বিয়ে করার জন্য, সেও মানে ইটস হ্যাজ টু বি মিউচুয়াল ফর বোথ অফ আস। এই প্রচারে